ঘাস চাষ করে যদি সে খামার করে ইনশাল্লাহ তার খামারে লস হবে না। এই মিষ্টি উৎস থেকে একটা ব্যাকটেরিয়া তৈরি হবে যেটা উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা এই সাইলেসের মানটাকে ডবল করে দেবে। আমার ময়েশ্চারটা যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে যদি কেউ 12 বছর রাখে এই চারা গাছের সাইলেস নষ্ট হবে না। খামার করেছেন তারা যদি এভাবে সাইলেস করে আপনি যদি গরুকে খাওয়াতে পারেন, আপনার আমি বলবো দানাদার আপনার লাগবেই না। অনেকে সাইলেস করতে যায় গাছের সাইলেস নষ্ট করে ফেলে। রাইট, নষ্ট করার কারণ হলো আমি জানতে হবে, আমাকে আগে শিখতে হবে সঠিক বয়সে ঘাস যদি সাইলেস করা হয় তার পুষ্টিমান ডাবল হয়ে যাবে। যারা গাছের প্রোটিনের পার্সেন্ট 18-র উপরে, যারা হাইব্রিড উচ্চ ফলনশীল এবং পুষ্টিমান ভালো। আমি অল্প জমিতে অধিক উৎপাদন এবং পুষ্টির মান ঠিক আছে কিনা এটা নিশ্চিত হয়ে আমার কাছে আগে অনেকগুলো জাত ছিল, কিন্তু এর থেকে আমি এখন টোটাল মাত্র 3টা জাত রাখছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাচ্ছি ঘাসের জমি থেকে। আমরা আজকে অবস্থান করছি ময়মনসিংহ জেলা গৌরীপুর থানা। আমরা রয়েছি বোকাইনগরে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে যারা হাইব্রিড ঘাস চাষ করা হয়েছে অজানা হাইব্রিড ঘাস। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি তথ্য আজকে দিতে এসেছি যে আপনারা এই ঘাসের অর্থাৎ হাইব্রিড ঘাসের কিভাবে সাইলেস করতে পারবেন বা সংরক্ষণ করে রাখতে পারবেন বর্ষাকালের জন্য, সেটি আজকে আমরা জানবো। চলুন কথা বলতে চাই। আমাদের সাথে রীতিমতো রয়েছেন ফজল ভাই। ফজল ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা দীর্ঘদিন পূর্বে এসেছিলাম, আবার আজকে উপস্থিত হলাম আপনার খামারে। দেখতে পাচ্ছি ফজল এগ্রো ফার্ম ওখানে লেখা রয়েছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করছেন। এখন এই মুহূর্তে কি কি নিয়ে কাজ করছেন? এখন বর্তমানে আমার সবজির আইটেম তো আছে, তারপরে আপনার ভুট্টার সাইলেস এবং ঘাসের সাইলেস। তার কারণ হলো বর্তমানে গোখাদ্যের মানে এতটাই সংকট। ধানের খড় যদিও এটা মানে পুষ্টিমান তেমন নাই, এটা সকলের জানা। একজন খামারি কিংবা প্রান্তিক পর্যায়ে যারা গরু লালন করে তারাও জানে, কিন্তু এরপরে খড়ের প্রচুর দাম। আমি সাইলেস নিয়ে কাজ করতেছি, কিভাবে ভুট্টার সাইলেস সঠিক সময়ে সঠিক পুষ্টিমান ঠিক রেখে কোন সময়টাতে সাইলেস করলে তার পুষ্টিমানটা ভালো পাবে, এটা নিয়ে আমি কাজ করতেছি। পাশাপাশি ঘাসের সাইলেস, আমরা যেহেতু ঘাসের জমিতে রয়েছি, আমরা ঘাসের সাইলেস নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে এখানে কয়টি জাতের ঘাস রয়েছে? আমার কাছে আগে অনেকগুলো জাত ছিল, কিন্তু এর থেকে আমি এখন টোটাল মাত্র 3টা জাত রাখছি, আর বাকিগুলো সব বিলুপ্ত করেছি। কারণ বাহারি নামের প্রয়োজন নাই, আমার দরকার কি উৎপাদন দরকার। আমি অল্প জমিতে অধিক উৎপাদন এবং পুষ্টির মান ঠিক আছে কিনা এটা নিশ্চিত হয়ে আমি চাষাবাদে। তাহলে কি ঘাস রয়েছে এখানে? এটা আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হলো যারা হাইব্রিড ঘাস। উচ্চ ফলনশীল এবং পুষ্টিমান ভালো। এরপরে আপনার এটা গাবি সার অনেক গবাদি পশুর জন্য মানে খুবই উপকারী। কারণ এমনিতেই এই যারা ঘাসের প্রোটিনের পার্সেন্ট 18-র উপরে। আর যদি এটা সঠিকভাবে সাইলেস করা যায়, যদি আপনার 2% সিটাগোর যদি দেওয়া হয় আর সঠিক বয়সে ঘাস যদি সাইলেস করা হয় তার পুষ্টিমান ডাবল হয়ে যাবে। আচ্ছা, আপনার এখানে এই মুহূর্তে সাইলেস করার মতো যেগুলো নিয়ে সাইলেস করছেন সেই ঘাসগুলো কোনগুলো? এই ঘাসগুলো আমরা একটু দেখাই তো। আচ্ছা ফজল ভাই, আমরা যে ঘাসটা দেখছি এই যে এই দিকটাতে রয়েছে আপনার যে ঘাসগুলো, এগুলো তাহলে সাইলেস করছেন? এটাতে সাইলেস করতেছে, এটা সাইলেস করার উপযোগী। আচ্ছা, উপযোগী তার কারণ হলো সাইলেস করতে হলে একটা নির্দিষ্ট ময়েশ্চার মানে লেভেলে যাইতে হয়। তো এটা প্রায় বয়স হয়ে গেছে 70 দিনের মতন। আচ্ছা, দেখি তো ঘাসের অবস্থা কেমন। দর্শক আপনারা দেখে নিন ঘাসের অবস্থা কেমন রয়েছে। এইরকম দেখুন, ঘাসগুলো একটু শক্ত হইতে হবে না, পরিপক্ক হইতে হবে। সাইলেসের জন্য পরিপক্ক তার শক্ত হইতে হবে। আচ্ছা, এটা কত দিনের ঘাস? এটা হলো 70 দিন বয়স। আমি যদি সরাসরি গরুরে খাওয়াইতাম সেই ক্ষেত্রে হয়তো 45 থেকে 50 দিন। যেহেতু সাইলেস করবো তো ময়েশ্চারটা একটু কন্ট্রোলে আনতে হবে। আর যদি মানে রসালো ভাবটা যদি বেশি থাকে, অনেকে সাইলেস করতে যায় ঘাসের সাইলেস নষ্ট করে ফেলে। রাইট, নষ্ট করার কারণ হলো আমি জানতে হবে, আমাকে আগে শিখতে হবে যে আমি কোন বয়সের এবং কোন লেভেলের ঘাস থেকে আমি সাইলেস প্রস্তুত করব। তো এই যে ঘাসটা এটা এখন সাইলেস করার জন্য সাইলেস প্রক্রিয়াটা আমাদেরকে জানান। আমরা তো চাষাবাদ পদ্ধতি অনেকবার দেখিয়েছি, আমরা সাইলেস প্রক্রিয়াটা আমি ঘাসটা কাটলাম, কাটার পরে জমিনে মানে থাকবে 2-2.5 ঘন্টা রোদ্র লাগবে। লাগার পরে আবার চপিং করব। চপিং করার পরে এই আমরা যখন চারা ঘাস কিংবা পাকচং ঘাস যেটা সাইলেস করি না কেন, ম্যাক্সিমাম 2% সিটাগোর প্রতি 100 কেজির জন্য 2 কেজি সিটাগোর। মানে অঞ্চল ভেদে নামের ডিফারেন্স থাকতে পারে, কেউ লালি বলে, সিটাগোর নামে সবাই চিনে। হ্যাঁ, সিটাগোর বলে সবাই। 2 কেজি সিটাগোরের সাথে আর 2 কেজি পানি মিক্স করে ভালো করে আপনার নেড়ে নিতে হবে, যাতে মানে একটু পাতলা করতে হবে। পাতলা করার পরে জার দেয়া তার এটার উপরে দিয়া মানে মিক্স করে নেবে।
তখন এই সাইলেজ যদি সে সঠিক মার্সারটা ঠিক রেখে যদি করতে পারে, এমনিতেই তো স্বাভাবিকভাবে 18%-এর উপরে তার পুষ্টিমান, যখন সে অক্সিজেনের বিরুদ্ধে চলে যাবে, অক্সিজেন যখন থাকবে না, এই ব্যাকটেরিয়াটা নষ্ট হওয়ার পরে যখন অক্সিজেনের বিরুদ্ধে যাওয়ার পরে একটা ব্যাকটেরিয়া উৎপাদন হবে, তখন তার পুষ্টিমান ডবল হয়ে যাবে। যদি এইভাবে সাইলেজ করে যদি কেউ খামারিদেরকে আমি বলবো, যারা খামার করেছে তারা যদি এভাবে সাইলেজ করে আপনি যদি গরুকে খাওয়াতে পারেন, আমি বলবো দানাদার আপনার লাগবেই না। কারণ যে উচ্চমূল্য দানাদারের 50 থেকে 55 টাকা অ্যাভেলেবেল। তো ফজল ভাই, আপনি যে সাইলেজটি করছেন, জি, এটা তো বিক্রি করা যাবে তো? হ্যাঁ, আমি আমার খামারের চাহিদা মিটে, এই যে অলরেডি আমি প্রায় একজন 3 টন, একজন 2 টন মানে ঘাসের স্যালেজ নেব না। আমি বললাম ভুট্টার স্যালেজ আমার রেডি আছে, তাহলে আপনি ভুট্টার স্যালেজ নেন। আপনার কাছে থাকলে বলেন, না থাকলে না করেন। মানে এক প্রকার দেখতেছি মানে রাগ হয়ে যাচ্ছে, ঘাসের স্যালেজ ঘাসের স্যালেজ নেবে। উনি ভাবতেছে যে ঘাসের স্যালেজ মানে আমার কাছে নাই। তাই ওনাকে বললাম যে ভাই আমাকে 7 দিন সময় দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, 7 দিন সময় দেবো। তো এই যে এটা সাইলেজের জন্য মানে রেডি করছেন আর কি? হ্যাঁ, জি জি করবো। আচ্ছা, আপনি আমাকে বলেন, এই যে সাইলেজটা আমরা করলাম, হয়ে গেল, প্রসেসিংটা তো আমরা দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, কাটলেন, একটু মার্সার করে নিলেন, কমিয়ে নিলেন, তারপরে যে যা যা করা দরকার করলেন। এই সাইলেজটা কতদিন রাখা যায়? যদি মার্সার লেভেলটা স্বাভাবিক রেখে যদি সাইলেজ করা যায়, 1 যুগ মানে 12 বছর থাকবে, নষ্ট হবে না। কিন্তু আমরা তো 6 মাসই রাখতে পারি না। তার কারণ হলো মানে চাহিদার কথা মাথায় রাখতে হবে। না, আমরা আসলে কথা বলছি সবার জন্য। বিষয়টা হচ্ছে যে যারা প্রান্তিক খামারি, তাদের ধরেন 2-3টা গরু আছে বা 5টা গরু আছে, কিন্তু তার জমিতে বেশি পরিমাণে ঘাস চাষ হয়েছে, সেটা সে সংরক্ষণ করতে যাচ্ছে। সাইলেজ আসলে কি এটা জানতে হবে। মানে সাইলেজটা কি, অনেকে সাইলেজের মূল মানে ভিত্তি কি, মানে সাইলেজ হলো সবুজ ঘাসকে সংরক্ষণ করার একটা পদ্ধতি। মানে আপদকালীন সময়, বর্ষায় কিংবা অতি খরা কিংবা অতি বন্যায় মানে বিলুপ্ত নষ্ট হয়ে গেছে, তখন দেখা গেছে আমার প্রাণীকে সবুজ ঘাসের যোগান দেব সংকটকালীন মুহূর্তের জন্য। কিন্তু এখন পুষ্টির চাহিদা পূরণের জন্য মানে যে হারে দানাদারের মূল্য বাড়ছে, প্রত্যেকটা খামারির সাথে মানে যারা প্রান্তিক পর্যায়ে 1-2টা গরু লালন করে তাদের সাথে কথা বলে দেখবেন যে তাদের লস কেন বলছে। তো তাই প্রতি 100 কেজির জন্য তার যে লাইভ ওয়েট মানে টোটাল মাংসের হিসাব না, প্রতি 100 কেজির জন্য, হ্যাঁ লাইভ ওয়েটের জন্য 2.5% তাকে দানাদার দিতে হবে। তা আমি যদি একটা 300 কেজি গরুর জন্য যদি 2.5% হারে যদি দিই, তাহলে তার 7.5 কেজি লাগতেছে। তো 7.5 কেজি দানাদার বর্তমানে 50 থেকে 60 টাকা। আমি যদি এই 60 টাকা না 55 টাকা ধরলাম, তো 7 কেজি 7.5 কেজি মূল্য কত আসতেছে আমার এক মাসে, কত আসছে, যেহেতু ক্যালকুলেটর নিয়ে হিসাব করলে অনেকটা সময় লেগে যাবে। আমি বলে নিচ্ছি, যারা খামার করেছেন কিংবা করতে আগ্রহী, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি। হিসাবটা হলো যে আমার একদিনে কত খরচ যাচ্ছে আর 30 দিনে কত। তা আমি এই গরুটা 6 মাস লালন করব, তো আমার 6 মাসে কত খরচ হচ্ছে। তা আমি যদি এরকমভাবে একটা করে হিসাব করি, তাহলে আমার ছোট আকারেও যদি ফার্ম হয় কিংবা একজন একটা ছোট আকারের ফার্ম করবে, হয়তো 10টা গরুর একটা ফার্ম করবে, তাহলে যদি 6 মাসে একটা গরুতে যে কি পরিমাণ আমি দানাদার সাশ্রয় করলাম, 10 দিয়ে যদি আমি গ্রহণ করি, তাহলে বেরিয়ে যাচ্ছে যে আমার এখানে কত টাকা শুধু দানাদার বাবদ সেভ হলো। জাস্ট আমি বলবো, যদি জেনে বুঝে এবং নিজে ঘাস চাষ করে কিংবা ঘাসের সাইলেজ করুক বা না করুক, যদি অন্তত ঘাস চাষ করে যদি সে খামার করে, ইনশাল্লাহ তার খামারে লস হবে না। ফজল ভাই কিন্তু মাঝখানে বলে গিয়েছেন যে অনেকগুলো জাতের ঘাস ছিল, সব বাদ দিয়ে এখন শুধু জারা করছেন। জি জি। তো এইটাই কেন করছেন? কারণ হলো জারা ঘাস আমার মানে আমি সাইলেজ করে এটার সাইলেজ গরুকে খাওয়ানোর পর আমি অন্য যে ঘাসগুলো আছে তার চাইতে আমি তার পুষ্টিমান সঠিক এবং গাভীর দুধ প্লাস আমরা যারা প্যাটেনিং করি মাংসের জন্য এটা ভালো কাজ করে। তাই আমি বাহারি নাম কিংবা এই অনেক সময় আমরা বিজ্ঞাপন দেখি যে বাহারি নামের যে এগুলা, না বাহারি নাম নয়, মানে তার আসল পুষ্টিগুণ, তার উৎপাদন, মানে দুইটার যদি সমন্বয় থাকে তাহলে যেটা ভালোবাস আমি চাষ করব। কারণ আমি এখনও কিন্তু আমি যে সব জানি তা কিন্তু আমি কিন্তু এখন শিখতেছি। আমি বিভিন্ন পুষ্টি বিজ্ঞানীদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য নিয়ে, আমাদের প্রাণী সম্পদে যারা ইউলো স্যার আছে, ডিউলো স্যার আছে, তাদের কাছ থেকে অনেক সময় আমি পরামর্শ নিই, স্যার আমি তো এই গাছটা চাষ করতেছি, আর চাইতে ভালো কি আছে, তো এরকম ধরনের অনেক সময় জানার চেষ্টা করি। তবে ওনাদের আর আমার ভাষ্যমতে আমি মনে করবো যারাই সবচেয়ে বেস্ট। যারা হাইব্রিড ঘাসকে আপনি বেস্ট বলছেন কেন? মানে যারা ঘাসের উৎপাদন বেশি, গরু খায় ভালো, গাভীর ক্ষেত্রে গাভীর দুধ উৎপাদন বেশি, এবং প্যাটেনিং মানে ষাঁড় গরু যারা আমরা লালন করি, মানে তার স্বাস্থ্যের
মানে উন্নতি হয়। এই জন্য জারা ঘাস আমার কাছে সবচেয়ে বেস্ট, যার ফলে আমি জারা ঘাস বেশি আকারে চাষ করতে। তার যে রসালো যে বা পার্সেন্টটা, এটা যখন ঘাস আস্তে আস্তে সে একটু শক্ত হতে থাকবে তখনকার এটার মানে ময়েশ্চারটা কমতে থাকবে। এরপরে রোদে একটু শুকাতে হবে। রোদে শুকিয়ে এটা না, রোদে তো শুকামো। আমি তো যদি কচি ঘাস থেকে সাইলেজ করি, তো অনেক সময় অনেকে বলে যে সাইলেজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঘাসের সাইলেজ করে নষ্ট হয়ে যায় কেন? তারা সঠিক সময়টা কখন সাইলেজ করবে এই সময়টাই তারা জানে না। আচ্ছা, তাহলে মূল বিষয়টা যেটুকু বুঝলাম আপনার থেকে, জি, জি। যে ঘাসের বয়সটা হলো মূল, ঘাসের বয়সটা মূল। হ্যাঁ, বয়সটা হলো। জি, জি, জি। ঘাসের বয়সটা মেইনটেইন করে তারপর যদি সাইলেজ করে তাহলে এক যুগ রাখতে পারবে চাইলে, কিন্তু এতদিন তো রাখা প্রয়োজন নেই, কিন্তু চাইলে রাখতে পারবে, তারপরে নষ্ট হবে না। কিন্তু ভুট্টার ক্ষেত্রে বিষয়টা ভুট্টারটা হলো এটা সবাই মানে এটা শুরু থেকে আগে থেকে মানুষ জানে যে যখনকার এক সময় আমাদের বাংলাদেশে প্রাণী সম্পদের খাদ্যের সংকট যখন শুরু হলো, তখন ভুট্টা কিন্তু প্রণোদনা দেওয়া হলো যে এত ভুট্টা কি করবে। তখন শুরুতে কিন্তু বাংলাদেশে ভুট্টার সাইলেজটাই শুরু হলো। আর অন্য সাইলেজের পুষ্টিমান যে আরো ভালো, এটা আমরা কিংবা যারা আমরা খামার করেছি কিংবা করব তারা জানি না। কিন্তু বাংলাদেশে যেটা বেশিরভাগ হাইলেস হয়, এটার পিছনে মানুষ বেশিরভাগ দৌড়ে। কিন্তু এই গাছটা সরাসরি 18-র উপরে তার পুষ্টিমান। আচ্ছা আচ্ছা, 18-র উপরে সরাসরি যদি পুষ্টিমান হয়, আমি যখন সাইলেজ করব, সাইলেজ করার পরে আপনার ওর পুষ্টিমান দ্বিগুণ হয়ে যাবে। কেমনে দ্বিগুণ হবে? আমি যে সিটাগুড়টা ব্যবহার করবো, এই সিটাগুড় ব্যবহার এবং সাইলেজ করার জন্য আলাদা কোনো জাদুমন্ত্রের প্রয়োজন নেই। শুধু প্রয়োজন কোনটা, মানে আমি কিসে প্রস্তুতি ব্যাগিং পদ্ধতিতে যদি আমরা সাইলেজ করি, 100 কেজির জন্য 2 কেজি সিটাগুড় ব্যবহার করব। 2 কেজি সিটাগুড় ব্যবহার করার পরে বস্তাটা ভালোভাবে মানে ভিতরে যাতে বাতাস না থাকে এবং ব্যাকআপ মেশিন দিয়ে হাওয়াটা বের করে নেব। বাস, আমার ময়েশ্চারটা যদি সঠিক থাকে, সেই ক্ষেত্রে যদি কেউ 12 বছর রাখে, এই জারা ঘাসের সাইলেজ নষ্ট হবে না, কিন্তু এতদিন রাখার প্রয়োজন নেই। আচ্ছা ফজল ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনার কাছে, যেটা আপনি বললেন যে প্রতি যে ঘাসে আপনি 2% চিটাগুড় দিতে চাইলেন, কিন্তু এটা আপনার যখন আমরা ভুট্টার সাইলেজটা করব, সেটার ক্ষেত্রে এটা কত পার্সেন্ট? আচ্ছা, ভুট্টার ক্ষেত্রেও কিন্তু যদি দেন তাহলে পুষ্টিমান বেড়ে যাবে, কিন্তু ভুট্টাতে সুগারের পরিমাণটা থাকে, যে কর্নগুলা মিল্কিং স্টেজে থাকে, আপনি মুখে নিয়ে দেখবেন যেটা মিষ্টি মিষ্টি ভাব আছে। তো যেহেতু সুগারের পরিমাণ বেশি আছে, আমি এই ঘাসের সাইলেজ অন করব, সিটাগুড় আমার হাতের কাছে নেই, আমি চিনি দিয়ে ওই কাজ সেরে নিতে পারবো। আমার দরকার কি এতে মিষ্টি কিছু উপাদান দেওয়া। আর এই মিষ্টি উপাদানটা কেন, মানে এই সাইলেজটার পুষ্টিমানটা কিভাবে বাড়বে, ব্যাগের ভিতর থেকে সে কিভাবে বাড়বে, এই মিষ্টির থেকে উৎস থেকে একটা ব্যাকটেরিয়া তৈরি হবে, যেটা উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা এই সাইলেজের মানটাকে ডবল করে দেবে। যেহেতু ঘাসে এই যে মিষ্টি উপাদানটা কম এবং ভুট্টায় যেহেতু আপনার মিল্কিং স্টেজে মিষ্টির উপাদানটা বেশি আছে, বিধায় আমরা ভুট্টা যখন মিল্কিং স্টেজে আমরা হারভেস্ট করব, ওটার সাইলেজ করতে গেলে আমাদের আসলে হ্যাঁ কোনো রকম সিটাগুড়ের প্রয়োজন হয় না। হ্যাঁ, কিন্তু এনে দেখা গেছে আমি ঘাস একবার চাষ করলে অনবরত হচ্ছেই, কিন্তু ভুট্টা কিন্তু আমার প্রতিবার চাষ করতে হচ্ছে। যারা সরাসরি ছোট খামারে আছে, চাইলে ঘাস ভুট্টা যেভাবে সে পারে সাইলেজ করে নিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফজল এগ্রোতে এসে আমরা দেখছি বেশ কয়েকজন মেহমান চলে এসেছেন, বিশেষ করে বগুড়া থেকে এক ভাই এসেছেন, খালেদ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে পারি যে তিনি আসলে কেন এখানে এসেছেন, আর কেনই বা ফজল এগ্রো ভালো লাগছে বা ফজল ভাইকে ভালো লাগছে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। চলুন ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুদূর বগুড়া থেকে এসেছেন আপনি? জি, আচ্ছা, বগুড়া থেকে এসেছি। আচ্ছা, আমাদের একটু বলবেন, অনলাইনে অসংখ্য ভিডিও আছে কৃষি নিয়ে, ঘাস নিয়ে, খামার নিয়ে, তো আর আপনার বগুড়াও কিন্তু একটা কৃষি সমৃদ্ধ জায়গা, সেখানে আলু প্রচুর চাষ হয়, তারপরে ধান হয় প্রচুর, তো এই ময়মনসিংহে কেন চলে আসলেন? ফজল ভাইকে কেন ভালো লাগলো? আসলে আমাদের বগুড়া, আপনি যেটা বলেছেন সঠিক বলেছেন, বগুড়া কৃষি সমৃদ্ধ একটি অঞ্চল। আমাদের এখানে আলু সহকারে ধান এবং অন্যান্য ফসল খুব ভালো হয়, এবং ওখানেও আপনার ভিডিওতে আমরা দেখেছি, ইউটিউব এবং বিভিন্ন ফেসবুক পেজে নানান রকমের ভিডিও রয়েছে। তবে আমি আসলে এই যে ফজল এগ্রোতে আসার মূল উদ্দেশ্য, আপনার প্রশ্নটা হলো যে আমি ফজল এগ্রোতে কেন আসলাম, এটার মূল উদ্দেশ্য হলো যে ফজল এগ্রো একটি যুগান্তকারী কাজ করে যাচ্ছে। আমি ওই ইউটিউব স্ক্রল করতে গিয়ে দেখলাম যে ফজল এগ্রোতে উনি একটি সাইলেজ, যেটা ভুট্টার সাইলেজ করছেন, এবং এই ভুট্টার সাইলেজটা মূলত ওনার উদ্দেশ্য ছিল যে আপৎকালীন সময়ে, অর্থাৎ বর্ষার সময় যখন গবাদি পশুর সবুজ ঘাস পায় না, তখন এই মানে
এই চাহিদাটা কিভাবে মেটানো যায়, এই চিন্তা থেকে উনি ভুট্টা সংরক্ষণ করা, ভুট্টার যে ঘাস বা পাকচং ঘাস অথবা অন্যান্য যে নেপিয়ার যে ঘাসগুলো আছে, এটা সংরক্ষণ করার একটা পদ্ধতি, সাইলেজ পদ্ধতি উনি কাজ করছেন সাইলেজ পদ্ধতি নিয়ে। এখন আমার কথা হলো যে সাইলেজ পদ্ধতি নিয়ে উনি কাজ করতে গিয়ে দেখা গেল যে উনি ব্যাপক সফলতা অর্জন করছেন। আর আমার এখানে আসার এই উদ্দেশ্যটাই হলো, মানুষ কিন্তু সবসময় সফল মানুষকে ফলো করে, এটা আমরা সবাই জানি। এবং আমার চোখে ফজল ভাই একজন সফল মানুষ। ফজল ভাই এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সেরা একজন কৃষক। উনি সেরা কৃষকের পুরস্কার প্রাপ্ত 2022 সালে, আমি এটা জানতে পেরেছি। উনি দীপ্ত কৃষি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, প্রথম পুরস্কার প্রাপ্ত। তো আমরা আসলে মানুষের মানসিকভাবে আমরা সবাই চাই যে আমরা যারা সফল তাদেরকেই ফলো করব। আর আমার চোখে, আমি যদিও কৃষি সমৃদ্ধ অঞ্চল থেকে, আমার ওখানে অনেক সফল লোক আছেন, তবে যে সাবজেক্ট নিয়ে আমি এখানে এসেছি সেই সাবজেক্টে ফজল ভাই আসলে একজন খুবই সফল মানুষ। আর আমি আসলে তার কাছে এসেছি তার থেকে ভালো একটি পরামর্শ পাবো, এবং ভবিষ্যতে আমি গবাদি পশুর খাদ্য নিয়ে কাজ করতে আগ্রহী, গবাদি পশুর পুষ্টি নিয়ে আমি কাজ করতে আগ্রহী, সাইলেজ নিয়ে আমি আগ্রহী। সাইলেজ আসলে কিভাবে মানে প্রস্তুত হয়, মাঠ থেকে আহরণ বা হারভেস্ট করা থেকে শুরু করে পশুকে খাওয়ানো পর্যন্ত, এই পুরো প্রক্রিয়াটা জানার জন্যই আমি ফজল ভাইয়ের কাছে এসেছি। দর্শক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ফজল ভাই, আমরা আসলে ভিডিওটি সর্বশেষের দিকে চলে এসেছি। এখানে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনার থেকে যদি কেউ এই ঘাসের সাইলেজ কিনতে চায়, কত করে বিক্রি করছেন? ঘাসের সাইলেজ আসলে এটা আলোচনা সাপেক্ষে, ঘাসের সাইলেজের একটু চাহিদা বেশি। তার কারণ হলো, আমি কিন্তু ভুট্টা চাইলে মাঠ 100 বিঘা জমি কিনে আমি সাইলেজ করতে পারবো, কিন্তু ঘাস এইভাবে কিনতে আমরা পাই না, যার ফলে এনে যা হয় উৎপাদন তার চেয়ে চাহিদা বেশি থাকে। যারা অ্যাকচুয়ালি জানে যে ঘাসের সাইলেজের পুষ্টিমান বেশি, শুধু তারাই অনেক সময় আগে থেকে ডিমান্ড দিয়ে রাখে। তো ফজল ভাই, আমরা তো ওই দিকটাতে দেখছিলাম কিছু একদম রেডি হয়ে গেছে সাইলেজের উপযোগী, এগুলো হচ্ছে আবার কাঁচা ঘাস খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। কাঁচা ঘাস খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে এই ঘাসগুলো যদি কেউ ডিরেক্ট কিনে নিয়ে তারা সাইলেজ করে নিতে চায় বা কাটিং নিতে চান, সেটি দিবেন কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। সরাসরি এটা আপনার 6 টাকা কেজি হারে এই ঘাস বিক্রি করি। আর এই যারা ঘাসের সাইলেজ তখন হয়তো বলছিলেন, কিন্তু আসলে না বললে কথাটা কিরকম একটা থেকে যায়। যারা ঘাসের সাইলেজ 11 টাকা কেজি হারে বিক্রি করি। আর যদি ডিরেক্ট কাটিং কিনতে চায়, হ্যাঁ, আপনার কারো কাটিং এর যদি প্রয়োজন হয় তো সে কাটিং নিতে পারবে। প্রতি পিস কাটিং, যারা ঘাসের যে কাটিং, মানে অনেক সময় যারা ঘাস অনেক সময় অনেকে ক্রয় করে, কিন্তু দেখা যায় অরিজিনাল যে যারা ঘাস সেটা তারা পাচ্ছে কিনা তাদের একটা সন্দেহ অনেক সময় থেকে যায়। কিন্তু এই যে যারা ঘাস, মানে যারা গাছের গ্রোথ দেখেন, এটা কিন্তু মানে এই জমিটাতে আমি প্রথমবার রোপণ করেছি। এটা কারণ এটাতে অন্য একটা ফসল ছিল, আস্তে আস্তে আমি ঘাসের মানে চাষ একটু বেশি করতেছি। তার কারণ হলো সরাসরি ঘাস এবং ঘাসের সাইলেজের ডিমান্ডটা একটু বেশি, মানে যারা বুঝে তারা এই ঘাসের সাইলেজটার দিকে অনেকটাই আগ্রহ। আচ্ছা, কাটিং এর দামটা পড়ে যাচ্ছে প্রতি পিস কাটিং 2 টাকা করে বিক্রি করি কুরিয়ারের মাধ্যমে, যে কোনো স্থানে, কুরিয়ারে বা সারা বাংলাদেশে যে কোনো জেলায় আপনার যদি কেউ অর্ডার করে নিতে পারবে। প্রতি পিস 2 টাকা, 1000 পিসের মূল্য হবে 2000 টাকা। ফজল ভাই, আমরা তো সবসময় ভিডিওর শেষের দিকে এসে একটি প্রশ্ন করেই থাকি, সেটি হচ্ছে যে নতুন উদ্যোক্তা যারা রয়েছে, নতুন খামারি যারা হতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ আছে ঘাস চাষ নিয়ে বা ওভারঅল? ধরেন যারা নতুন মানে উদ্যোক্তা হতে চায়, মানে খামার করবে, এরকম দ্বিধাদ্বন্দ্বে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, খামার করার আগে আপনি একজন সফল খামারি এবং ব্যর্থ খামারি, মানে তাদের গল্প, তাদের জীবনী শুনুন এবং খামারগুলো ভিজিট করুন। তার থেকে আপনি অনেকটা অভিজ্ঞতা পেয়ে যাবেন। টোটালটা না পেলেও আপনি আংশিক ধারণা পেয়ে যাবেন। ইউটিউব কিংবা ফেসবুক পেজে আমরা অনেক মানে রং ছাকানো ভিডিও দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা হুট করে ডিসিশন নিয়ে একটা খামার করে ফেলি। তারপর হয় কি, লসের মানে এত পরিমাণ লস হয় যে মানে সে আর জীবনে দাঁড় সোজা হওয়ার মতো তার আর পরিস্থিতি থাকে না। তাই আমি বলবো, যারা খামার করতে ইচ্ছুক আপনি সরাসরি খামারে আসুন, জেনে বুঝে আপনি খামার করুন। আর নতুন খামারে যারা, তাদেরকে বলবো আপনি প্রথমে গাভী গরু দিয়ে শুরু না করে ষাঁড় গরু দিয়ে আপনি শুরু করেন। পরবর্তীতে আপনি যখন এখান থেকে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা সব শিখে যাবেন, তারপর আপনি গাভী পালন করেন, ইনশাল্লাহ লাভবান হন। প্রিয় দর্শক, আপনাদেরকেও বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা সবসময় বলি, দেখুন একটি 10 মিনিট বা 20 মিনিটের ভিডিওতে পূর্ণাঙ্গ খামার ব্যবস্থাপনা দেখানো সম্ভব নয়, অনেক তথ্যই দেওয়া সম্ভব হয় না। ফজল ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। জি, আপনার জন্য শুভকামনা, ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, আমরা আজকে রয়েছি ফজল অ্যাগ্রোতে। আর ফজল অ্যাগ্রো ফার্মের যে ঘাসের প্রজেক্টটি রয়েছে সেটি আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে যদি আপনারা ঘাসের সাইলাস কিনতে চান, কাটিং কিনতে চান এবং ডিরেক্ট হচ্ছে কাঁচা ঘাস কিনতে চান, তারা কিনতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখানে এসে দেখে বুঝে ঘুরে যেতে পারেন। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।